আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ১০ নম্বর ক্লাসে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ সম্পর্কে জানব। এটি আমাদের হিসাব বিজ্ঞান ফ্রি কোর্সের ১০ নম্বর অর্থাৎ শেষ ক্লাস। এই ক্লাস করার মাধ্যমে আমাদের কি হিসাব বিজ্ঞানের কোর্স পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে আমরা এই স্লাইডে কি করব, আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্র সম্পর্কে আলোচনা করব। এরপরে স্লাইডে আমরা কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলো সলভ করব। তো চলো শুরু করি। প্রথমে আমাদের কি আছে, অর্থাৎ চারটা আছে। কি কি? একটা হচ্ছে তারল্য তারল্য অনুপাত সমূহ। তারপরে কি? সক্রিয়তা বা কার্যকলাপ অনুপাত। একে কি মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত বলে। তারপরে আরেকটা কি? উপার্জন ক্ষমতা অনুপাত এবং সচ্ছলতা অনুপাত। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বুঝে বুঝে সবগুলা সূত্র দেখব। প্রথমে আছে কি? তারল্য অনুপাত। তারল্য অনুপাতের মধ্যে আমি কি দুইটা সূত্র রাখছি, আর একটা সূত্র আছে ওটা ইম্পর্টেন্ট না। তোমাদের এই দুইটা সূত্র থেকেই বেশিরভাগ ম্যাথ চলে আসে। বিশেষ করে তোমাদের কি আহ তোমাদের এই যে সক্রিয়তা এবং তারল্য, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 80% এমসিকিউ চলে আসবে। মাঝে মধ্যে তোমাদের ওখান থেকে কিছু এমসিকিউ দিতে পারে। তো প্রথমে আছে কি তারল্য অনুপাত। তারল্য অনুপাতের মধ্যে দুইটা আছে, একটা কি চলতি অনুপাত। কি চলতি অনুপাত? চলতি অনুপাতের সূত্র কি? এই চলতি সম্পদকে আমাদের কি চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি পেয়ে যাব? আমরা চলতি অনুপাত পেয়ে যাব। চলতি সম্পদকে চলতি দায়, চলতি সম্পদ আমাদের অবশ্যই জানা আছে, চলতি দায়ও জানা আছে। আমরা কি মোট চলতি সম্পদকে মোট চলতি দায় দ্বারা ভাগ দিয়ে দিলে কি আমাদের চলতি অনুপাত বের হয়ে যাবে। তারপরে আছে কি তড়িৎ। আবার আরো বিভিন্ন নাম আছে, এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা, এর বিভিন্ন নাম। এই অগ্নি পরীক্ষা দিতে পারে যে অগ্নি পরীক্ষা অনুপাত কত, তড়িৎ এসিড টেস্ট না থাকতে পারে। তখন আমরা এই সূত্রটা কিভাবে নির্ণয় করব? তড়িৎ সম্পদ বাই চলতি দায়। এখন তড়িৎ সম্পদ কিভাবে বের করব? আমাদের আমাদের তো জানা নাই। এই তড়িৎ সম্পদ, এই যে এখানে কি আছে, তড়িৎ সম্পদ সমান সমান কি? এই চলতি সম্পদ আছে না, এই চলতি সম্পদ থেকে মজুত পণ্য বাদ দিতে হবে এবং অগ্রিম খরচ, আমরা যে অগ্রিম খরচ করব সেই অগ্রিম খরচ বাদ দিয়ে দিব। তাহলে কি পাবো? আমরা তড়িৎ সম্পদ পাবো। এই তড়িৎ সম্পদ কি এখানে বসিয়ে দিব, বসিয়ে কি চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? তড়িৎ বা এসিড টেস্ট অনুপাত। এই ছিল আমাদের তারল্য অনুপাতের দুইটা খুবই গুরুত্বপূর্ণ অনুপাত। এরপরে কি আছে? সক্রিয়তা বা কার্যকলাপ অনুপাত। মনে রাখতে হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে নিচের সূত্রগুলো সক্রিয়তা, কার্যকলাপ অনুপাত? এই যে আবর্তন আছে না, এই আবর্তন শব্দটি লেখা থাকবে। যখনই আমরা আবর্তন পাবো কোনো অনুপাতে, সেটাই কি আমাদের সক্রিয়তা বা কার্যকলাপ অনুপাত হবে। এছাড়াও এই অনুপাতকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এমসিকিউ দিতে পারে ৩টা সূত্র, একটা সূত্র দিয়ে বলতে পারে আর ৩টা ভুল দিয়ে বলতে পারে যে নিচের কোনটি মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত বা সক্রিয়তা কার্যকলাপ অনুপাত। তখন কি আমাদের এই খুঁজে বের করতে হবে, বুঝতে হবে যে এই যে আবর্তন থাকলেই সক্রিয়তা বা কার্যকলাপ, এছাড়া এর আরেক নাম কি? মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। এখন আমরা দেখবো ১ নাম্বারে কি আছে? দেনাদার আবর্তন অনুপাত। এই যে দেনাদার লেখাটা আছে, দেনাদার লেখা আছে না? এই আমরা কি করব? এই দেনাদার কি গড় নিট দেনাদার লিখবো। এখন গড় নিট দেনাদার কিভাবে পাবো? প্রারম্ভিক দেনাদার থাকবে এবং সমাপনী দেনাদার থাকবে। এই ২ দেনাদার যোগ করে আমরা কি ২ দ্বারা ভাগ করব। তাহলে কি পাবো? গড়, এই যে গড় আছে না, গড় নিট দেনাদার পাবো। এই গড় নিট দেনাদার কি উপরে কি রাখবো আমরা? নিট দারে বিক্রয়। এই গড় দেনাদারকে কি নিট দারে বিক্রয় দ্বারা ভাগ করলে আমরা কি দেনাদার আবর্তন অনুপাত পেয়ে যাব। এখন প্রশ্নে তোমাদের চাইতে পারে যে দেনাদার আবর্তন অনুপাত না, সরাসরি চাইতে পারে যে গড় আদায় সময় কত। তখন কিভাবে বের করবে? তখন আমাদের কি করতে হবে? এই যে দেনাদার আবর্তনের সূত্র দিয়ে দেনাদার আবর্তন বের করতে হবে। আবর্তন মানে বার, কতবার এটা কিন্তু বুঝতে হবে। ও যতবার থাকে এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। মনে করলাম ১০ বার। তারপরে কি করতে হবে? এই যে ১০ বার বের করলাম না, এই ১০ এই নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর আমাদের গড় আদায় সময় কিসে চাবে? যদি দিনে চাই তাহলে ৩৬৫ দিব। সপ্তাহ চাইলে এখানে ৫২ দিব। সময় চাইলে কি এখানে ২৪ দিয়ে দেব।
তাহলে কি আমাদের গড় আদায় সময় বের হয়ে যাবে। এরপরে আছে কি মজুদ আবর্তন অনুপাত। এই যে মজুদ কথা আছে। মজুদ কথা মানে কি এখানে এই যে গড় মজুদ হবে। গড় মজুদ কিভাবে বের করব? প্রারম্ভিক মজুদ যোগ করব সমাপনী প্রারম্ভিক আর সমাপনী মজুদ যোগ করে ২ টা ভাগ দিব। তাহলে কি আমাদের গড় মজুদ পেয়ে যাব। তারপরে এই যে গড় মজুদ কি এই বিক্রিত পণ্যের ব্যয় এটা কি এটা দ্বারা ভাগ করব। তাহলে আমরা কি গড় আমাদের মজুদ আবর্তন অনুপাত পেয়ে যাব। এখন প্রশ্নে চাইতে পারে যে গড় বিক্রয় সময় কত? তখন কি করবে? এই যে কয়বার এখানে বের হবে মনে করলাম ১০ বার। এই ১০ বার এটা নিচে রাখবো। অর্থাৎ মজুদ আবর্তন বের করতে হবে আমাদের আগে। বের করার পর কি এই যে এভাবে দিন ৬৫ সপ্তাহ ৫২ মাস চাইলে কি ১২ মাস দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কি আমরা গড় বিক্রয় সময় পেয়ে যাব। এরপরে আরেকটা আছে কি সম্পদ আবর্তন অনুপাত। এই যে সম্পদ চাইছে তাহলে কি এই যে গড় মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ যোগ সমাপনী, প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ভাগ ২। তাহলে আমরা কি পাবো? গড় মোট সম্পদ পেয়ে যাব। সেটাকে কি নিট বিক্রয় দ্বারা ভাগ করে দিব। তাহলে কি আমরা সম্পদ আবর্তন অনুপাত পেয়ে যাব। এরপরে চলে যাব আমরা কি উপার্জন ক্ষমতা অনুপাত। এখন এই নিচের সূত্রগুলা যে উপার্জন ক্ষমতা অনুপাত কিভাবে বুঝবো? এই যে প্রফিট আছে না এই প্রফিট বিষয়টা থাকবে। প্রফিট বা মুনাফা বিষয়টা থাকবে তখনই আমরা বুঝে নিব যে এটা উপার্জন অনুপাত হার। এটা কি হারে দেওয়া থাকবে? পার্সেন্টেজে দেওয়া থাকবে। পার্সেন্টেজে অর্থাৎ উত্তরে আমরা পার্সেন্টেজ পাবো। তাহলে আমরা লক্ষ্য করি এই যে মোট মুনাফার হার, এই যে মুনাফা, প্রফিট বিষয়টা লেখা আছে। এই যে বলছিলাম প্রফিট বিষয় লেখা থাকবে। আচ্ছা মোট মুনাফার হার কিভাবে বের করব? এই যে এই মোট মুনাফা এখানে উপরে দিয়ে দিব। নিচে কি নিট বিক্রয় দিয়ে দিব। তাহলে কি আমরা মোট মুনাফার হার পেয়ে যাব। নিট মুনাফা, প্রান্তিক মুনাফার হার। নিট মুনাফার হার কি? প্রান্তিক মুনাফার হার। এখানে নিট মুনাফা আগে চাইতো মোট মুনাফা এখানে নিট মুনাফা। এই যে নিট মুনাফা দিয়ে দিব, নিচে এই যে নিট বিক্রয় দিয়ে দিব। হয়ে গেল। এরপরে কি সম্পদের উপর মুনাফার হার। এই সম্পদের উপর বলেই দিছে। এই যে গড় মোট সম্পদ এটার উপর মুনাফার হার ওই যে উপরে নিট মুনাফা দিয়ে দিব। তাহলে কি আমাদের সম্পদের উপর মুনাফার হার বের হয়ে যাবে। এরপরে আছে কি সচ্ছলতা অনুপাত। সচ্ছলতা অনুপাত। সচ্ছলতা অনুপাতের মধ্যে কি ৩ টা আছে। আমরা আমরা গুরুত্বপূর্ণ সূত্র রাখছি। অনেক সূত্র বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ওইগুলা কি আমাদের প্রশ্নে আসে না। খুব রিয়া। শুধু আমাদের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে এই সচ্ছলতা অনুপাতের মধ্যে কি আছে? দায় অনুপাত বা এর আরেক নাম কি? দায় সম্পদ অনুপাত। এই যে দায় সম্পদের মধ্যে কি দায়ও আছে সম্পদও আছে। প্রশ্নেই দিয়ে দিছে। তাহলে উপরে মোট দায় রাখবো, নিচে মোট সম্পদ রাখবো। তাহলে আমরা কি পেয়ে যাবো? দায় অনুপাত। দায় মালিকানা অনুপাত। এই যে দায়, উপরে দায়, মালিকানা এই যে মোট মালিকানা সূত্র নিচে শেষ। আমাদের কি দায় মালিকানা অনুপাত। এরপরে কি মালিকানা আর সম্পদ অনুপাত। এটা কিভাবে বের করব? এই দেখো এই যে মালিকানা, মোট মালিকানা দিয়ে দিলাম। সম্পদ এই যে মোট সম্পদ নিচে দিয়ে দেব। আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে কি সূত্রগুলা মুখস্থ ছাড়াও হয়ে যাবে। এরপরেও আমরা কি চেষ্টা করব? মুখস্থ রাখার। তাহলে যেন আমরা পরীক্ষার হলে কোনোভাবে ভুলে না যাই। অর্থাৎ আমাদের কিন্তু ভুল হলে ম্যাথ ভুল হয়ে যাবে। এই ছিল আমাদের কি আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন সূত্র। এরপরে স্লাইডে আমরা বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলা কি সলভ করি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যে ম্যাথ গুলা আসছে সেগুলো থেকে তোমাদের প্র্যাকটিস করবে। এই টাইপের ম্যাথই তোমাদের কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকবে। প্রথমে আমাদের ১ নম্বরে কি বলা আছে যে শাপলা কোম্পানির নিট চলতি মূলধন কত? ১,৮০,০০০ টাকা। নিট চলতি মূলধন। আচ্ছা বুঝলাম চলতি মূলধন ১,৮০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত? আমাদের কি চাইছে? চলতি দায়ের পরিমাণ কত? এখন আমি যদি তোমাদের বলি, তোমাদের কাছে যদি প্রশ্ন করি চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাত দেওয়া আছে ৫:২। এখন তোমাদের কাছে প্রশ্ন চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র চলতি সম্পদ ভাগ চলতি দায়। বলতে পারি না? বলতে পারি। চলতি অনুপাত মানে কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে
এটাকে আমরা যদি চলতি সম্পদ ধরি আর এটাকে যদি চলতি দায় ধরি, ধরা যায় না? যায়। এটা কি চলতি সম্পদের অংশ, এটা কি চলতি দায়ের অংশ? আচ্ছা, আমরা বুঝলাম, ধরে নিলাম। এখন বলছে কি চলতি মূলধন। এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধনের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি দায় আমরা কি পেয়েছিলাম? চলতি সম্পদ পাইছি এবং চলতি দায় পাইছি। এখন যদি আমি এই চলতি মূলধন মানে কি চলতি সম্পদ, চলতি সম্পদ ৫, এই ৫ যদি এখানে দেই মাইনাস আর চলতি দায় কত ২, যদি এইভাবে দেওয়া যায় কি? যায় না। তাহলে চলতি মূলধন মানে কি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন ৫ থেকে ২ চলে গেলে থাকে কত ৩। এখন যদি আমি তোমাদের বলি চলতি মূলধন এটার এই যে এটার মান ৩ হবে না? অবশ্যই হবে। এখন আমাদের বলছে কি চলতি দায়। এখন এই যে ৩ না, এই ৩ এর মান কত? ১,৮০,০০০ টাকা। এই ১,৮০,০০০ টাকাকে ৩ দ্বারা ভাগ করলে কত হয়? ৬০,০০০ টাকা। তাহলে ১ এর মান কত? ৬০,০০০ টাকা। আমাদের বলছে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়, চলতি দায় দায় এখানে কত আছিল? এই যে চলতি দায় এই যে ২, অর্থাৎ এই যে ২, এটা বের করতে বলছে। তাহলে ১ এর মান কত? ৬০,০০০ টাকা। তাহলে ২, তাহলে ২ এর মান কত হবে? ১,২০,০০০ টাকা। তাহলে আমাদের উত্তর হবে কত? ১,২০,০০০ টাকা। আবার সুন্দরভাবে বুঝিয়ে দেই। আমাদের বলছে যে চলতি দায়ের পরিমাণ কত? আমাদের একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? চলতি অনুপাত ৫:২। চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ মাইনাস চলতি সম্পদ ভাগ চলতি দায়। এই যে এখানে চলতি সম্পদ ৫ দেওয়া আছে, চলতি দায় ২ দেওয়া আছে। আরেকটা ক্লু আছে কি? চলতি মূলধন। চলতি মূলধন মানে কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে ৫ থেকে ২ বাদ দিলে থাকে ৩। ৩ এর মান কত? ১,৮০,০০০ টাকা। এই ১,৮০,০০০ টাকাকে ৩ দ্বারা ভাগ করব। তাহলে ৬০,০০০ পেয়ে যাব। আমাদের বের করতে বলছে চলতি দায়। চলতি দায়ের মান কত? ২। তাহলে ৬০,০০০ আমরা কি ২ দ্বারা গুণ দিলেই কি আমরা কি ১,২০,০০০ টাকা পেয়ে যাব। এই ছিল আমাদের ১ নাম্বার উত্তর। ২ নাম্বারে কি বলছে দেখো, একটি কোম্পানির ২০১৭ সনের তথ্যসমূহ নিম্নরূপ। কি, কি? নিট বিক্রয় কত? ১,৭৫,০০০ টাকা। নিট আয় কত? ৯৫,০০০ টাকা। মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী জের যথাক্রমে ৩ লক্ষ টাকা এবং ৪ লক্ষ টাকা। কোম্পানির সম্পত্তির আবর্তন কত? আমরা ১৭ শিখে আসছি না? সহজ হিসাব। সম্পত্তির আবর্তনের সূত্র কি? নিট বিক্রয়, এই যে নিট বিক্রয় ভাগ কি আমাদের? গড় মজুত পণ্য, গড় মজুত। এটা কি আমাদের সূত্র? তাহলে এখানে নিট বিক্রয় কত আছে? এই যে নিট বিক্রয় সরাসরি দিয়ে দিছে কত? ১,৭৫,০০০ টাকা। আর কি গড় মজুত? গড় মজুত বের করবো কিভাবে? এই যে প্রারম্ভিক মজুত কত? ৩ লক্ষ টাকা এবং সমাপনী মজুত কত? এই যে ৪ লক্ষ টাকা। ৩ লক্ষ আর ৪ লক্ষ যোগ দিয়ে যদি আমরা ২ দা ভাগ দেই তাহলে কত হয়? ৩,৫০,০০০ টাকা হয়। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর আসে কত? এই যে 0.৫০ মানে 0.৫০। এটা কি আমাদের? অর্থাৎ ১ এর অর্ধেক বার, হাফ বার। এটাই কি আমাদের? হ্যাঁ, এই কোম্পানির সম্পত্তির আবর্তন। তারপরে ৩ নম্বরে কি বলছে দেখো, অ্যাপেক্স লিমিটেডের ৩১শে ডিসেম্বর ২০১১ সালের নিয়মিত কার্যাবলীর তথ্যসমূহ নিম্নরূপ। কি আছে? বিক্রয় আছে কত? ১০ লক্ষ টাকা। বুঝলাম। বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা। মোট মুনাফার হার কত? ৩০%। প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা। ৩১/১/২০১১ তারিখে কি সমাপ্তি বছরের মজুত কত? ৮০,০০০ টাকা এবং ৩১/১২/২০১০ অর্থাৎ এই যে ১১ সালের শুরুর তারিখে এটা কি প্রারম্ভিক মজুত, এটার পরিমাণ কত? ৬০,০০০ টাকা। অর্থাৎ এটা সমাপনী মজুত ৮০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা। উক্ত ২০১১ সনের মজুত পণ্যের আবর্তন সময় কত? একটু কঠিন মনে হতে পারে। আমাদের মজুত পণ্যের আবর্তন সময় চাইছে। সময় চাইলে আমাদের কি করতে হবে? প্রথমে মজুত পণ্যের আবর্তন বের করতে হবে। তারপরে সময়।
এখন মজুত পণ্যের আবর্তনের সূত্র কি আমাদের? বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় ভাগ কি আমাদের এই গড় মজুত। এটা কি আমাদের? এটা হলো আমাদের কি? এই যে মজুত পণ্যের আবর্তন। এখন বিক্রিত পণ্যের ব্যয় তো এখানে দেওয়া নাই, কিন্তু কৌশলে দেওয়া আছে। কিভাবে? আমাদের বিক্রয় কত হয়েছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা না, কিন্তু মোট মুনাফা হার কত? 30%। এখন এই বিক্রয় থেকে যদি আমরা 30% মুনাফা হার বের করি, তাহলে মুনাফা বের হয়ে যাবে। এই বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দিই, তাহলে এতে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়। অর্থাৎ যতটুকু বিক্রয় করছি তার ব্যয়, এখানে কিন্তু মুনাফা আছে, এই মুনাফা বাদ দিব আমরা। তাহলে 30% 10% করলে কত? আমাদের এই 1 লক্ষ টাকা। 10%, তাহলে যদি 30% করি 3 লক্ষ টাকা, তাহলে উপরে থেকে আমাদের কত? 7 লক্ষ টাকা। তারপরে গড় মজুদ। মজুদ কত আছে আমাদের? এই যে এখানে আছে 80,000 টাকা, আর এখানে আছে কত? আমাদের 60,000 টাকা। এখন যদি দুইটা যোগ করে দুইটা ভাগ দেই, তাহলে কত হয়? 70,000 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের কত হয়? 10 আছে, 10। অর্থাৎ আমাদের কি 2011 সনের মজুত পণ্যের আবর্তন হার কত? 10। কিন্তু আমাদের বলছে কি? বলছে যে সময় কত? মানে আমাদের কি বছর চেয়েছে 2011 সালে। তাহলে আমাদের কি মাস দিতে হবে, অর্থাৎ উপরে কি 12 রাখতে হবে, নিচে আমাদের কি এই যে মজুত পণ্যের আবর্তনের হার যে 10 এটা রাখতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের কত, ভাগ করলে কত হয়? 1.2। এই 1.2 আমাদের কি সঠিক উত্তর। তারপরে 4 নম্বরে কি বলছে দেখো। নাহার স্টোরের কি একটি নিট তারে বিক্রয়ের পরিমাণ কত? এখানে 65 লক্ষ টাকা, এবং বিক্রিত পণ্যের ব্যয় কত? 50 লক্ষ টাকা। অর্থাৎ কি দাঁড়ে বিক্রয়ের পরিমাণ 65 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 50 লক্ষ টাকা। এখানে কি বলছে? শুরুতে এবং শেষে আমাদের কি দেনাদারের পরিমাণ কত? 6 লক্ষ এবং 7 লক্ষ টাকা। দেনাদার আবর্তন হার কত? দেনাদার আবর্তন হারের সূত্র কি আমাদের? নিট দাঁড়ে বিক্রয় ভাগ কি আমাদের? গড় দেনাদার। এখানে গড় দেনাদার কত আছে? 6 লক্ষ আর 7 লক্ষ। এই দুটাকে যদি ভাগ করি, তাহলে আমাদের কি ভাগ করে দুটাকে যোগ করে যদি দুইটা ভাগ করি, তাহলে 6,50,000। আর নিট তারের বিক্রয়ের পরিমাণ আমাদের কত আছে? এই যে নিট দাঁড়ে বিক্রয়ের পরিমাণ 65 লক্ষ টাকা। এখানে যদি দেই 65 লক্ষ টাকা, তাহলে আমাদের এটা ভাগ করলে আমাদের কি 10 হয়, অর্থাৎ 10 বার আমাদের দেনাদার অর্থাৎ দেনাদার আবর্তন কত? 10। এই ছিল আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের বিভিন্ন ম্যাথ। অর্থাৎ এই টাইপের ম্যাথই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। এখন আমরা অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করব। অর্থাৎ এই টাইপের ম্যাথই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো প্রথমে আছে কি আমাদের 1 নাম্বার এমসিকিউতে বা প্রশ্নে, যে 2 জন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত কত? 2:1। তৃতীয় জনকে 5-1 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায় নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? অর্থাৎ 2 জন আছে, তাদের অনুপাত 2:1। তারা চাচ্ছে কি তৃতীয় জনকে যদি 5-1 অংশ হিসাবে যুক্ত করে, তাহলে তাদের নতুন অনুপাত কত হবে? অর্থাৎ 3 জনের অনুপাত কত হবে? এটা আমরা কিভাবে বের করব? এই এমসিকিউ সলভ করার জন্য আমাদের কয়েকটা ধাপ আছে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের নতুন যে অনুপাত আছে, নতুন যে ভাগ আছে, সেটার কি করতে হবে? এখানে 5-1 অংশ। এখন আমাদের কি করতে হবে? এই আ বড়টা থেকে আমাদের ছোটটা কি বিয়োগ দিতে হবে। তাহলে কত হয়? 4 হয়। 5 থেকে 1 বিয়োগ ১ বিয়োগ ৫ থেকে ১ বিয়োগ দেওয়া হয়েছে। ৪ যে হয়েছে, আমাদের পুরাতন অনুপাত আছে না? এখন কি করতে হবে? এই ২ আছে না? ২ দ্বারা আমাদের ৪ কে গুণ করতে হবে। ৪ কে গুণ করলে কত হবে? ৮ হবে। আমাদের ১ম অংশ চলে গেল, ১ম। তারপরে কি? এই যে ১ আছে না? ১ কে কি ৪ কে দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? ৪।
তাহলে আমরা ২ টা পেয়ে গেলাম। লাস্টেরটা কিভাবে বের করব? আমাদের এই যে পুরাতন যে অনুপাত আছে না দুজনের, ২ আর ১ কত? ৩। এখন এই ২ টা যোগ করতে হবে। ২ আর ১ কত? ৩। এই ৩ কে কি করতে হবে? আমাদের এই যে নতুন যে অনুপাত আছে সেটার যে উপরের একটা সংখ্যা থাকবে না? সেটা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ৩ কে ১ দ্বারা গুণ করলে আমাদের কত? ৩ হয়। এই যে ৩। কিভাবে বের করলাম? আরেকবার লক্ষ্য করো। ১ম এ আমাদের কি? নতুন একটা অংশ থাকবে। সেই অংশ কি? বিয়োগ করতে হবে। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। কত? ৫ থেকে ১ বিয়োগ করলে ৪ হয়। ৪ হওয়ার পর আমাদের যে পুরাতন অংশ আছে, ১ টা আছে, ২ টা আছে। অর্থাৎ ১ম জনেরটা পাবো, ২য় জনেরটা পাবো। কিভাবে পাবো? এই ৪ কে ২ দ্বারা গুণ দিব। তাহলে কত? ৮ হবে। আবার এই ৪ কে কি ১ দ্বারা গুণ দিব। এই যদি যত সংখ্যা থাকতো তত সংখ্যা দ্বারা গুণ দিতাম। ৪ কে ১ দ্বারা গুণ দিলে কত হবে? ৪। এখন ২ টা পেলাম। এখন ৩য় জনেরটা কিভাবে বের করব? এই যে আমাদের যে পুরাতনটা আছে না? এখন পুরাতন এটা যোগ করব। ২ আর ১ কত? আমাদের ৩। এই ৩ কে এই যে আমাদের নতুনের অংশের যে ১ আছে না? এখানে উপরের যে সংখ্যা থাকবে সেটা দ্বারা গুণ করব। কত? এই যে ৩ কে ৩ দ্বারা গুণ করলে কত? ৩ ই হয়। এভাবে আমাদের ১ নাম্বার এমসিকিউ সলভ। তারপরে ২ নাম্বারে কি আছে? এবিসি একটি অংশীদারি কারবারের অংশীদার। ৩ জন অংশীদার। এ এর মূলধন কত? ৳২৫০,০০০ বি এর কত? ৳৩,২০,০০০ এবং সি এর মূলধন কত? ৳১,৮০,০০০। সি ব্যবসায় পরিচালন বাবদ কত? ৳৬০,০০০ পায়। এই যে এই সি কত? ব্যবসায় পরিচালন বাবদ কত? ৳৬০,০০০ পায়। ব্যবসায়ে কত? ৳২,১০,০০০ লাভ হলে বছর শেষে সি, এই যে সি মোট কত টাকা পাবে? এখন মোট কত টাকা সি পাবে? এখন আমাদের কি? আগে মুনাফা বের করতে হবে। এখানে তো আমাদের কোনো আ নাই, অনুপাত দেওয়া নাই। অনুপাত দেওয়া না থাকলে কি? মুনাফা সমান হারে বন্টন হবে। আমাদের মুনাফা, ব্যবসায়ের মুনাফা কত দেওয়া আছে? লাভ কত দেওয়া আছে? ২,১০,০০০। এই ২,১০,০০০ লাভ থেকে ১ম এ বিভিন্ন খরচ বাদ দিতে হবে। এই সি যে ব্যবসায় পরিচালনা করতেছে এই বাবদ কি? তাকে ৳৬০,০০০ দিতে হবে। এখন ২,১০,০০০ থেকে ৳৬০,০০০ বিয়োগ দিলে কত থাকে? ৳১,৫০,০০০ থাকে। এই ৳৫০,০০০ ৩ জনের মধ্যে সমহারে ভাগ করে দেওয়া থাকবে। যেহেতু কিছু বলা নাই, অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতে আমরা বিভক্ত করতাম। ৳১,৫০,০০০ কে ৩ ভাগ করলে কত হয়? ৫০,০০০ করে হয়। এখন আমাদের উত্তরে কি বলছে? মানে প্রত্যেকে ৳৫০,০০০ করে মুনাফা পাবে। উত্তরে আমাদের প্রশ্নে কি বলছে? বছর শেষে সি মোট কত টাকা পাবে? আগে সে বেতন হিসাবে কত টাকা পাইছে? ৳৬০,০০০। এখন এখন আবার মুনাফা হিসাবে কত পেল? ৳৫০,০০০। তাহলে ২ টা যোগ করলে কত হয় আমাদের? ২ টা যোগ করলে আমাদের কত হয়? ৳১,১০,০০০ হয়। এই যে আমাদের উত্তর ৳১,১০,০০০। এই ছিল ২ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বারটা খেয়াল করো, এটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু বোঝানোর পরে বা তোমাদের ডাক দেখে অনেক ভয় লাগতে পারে। ভয়ের কোনো কারণ নেই, সহজ ম্যাথ আমি বুঝিয়ে দিব। কি? ক এবং খ একটি অংশীদারি ফার্মের অংশীদার। হ্যাঁ, অংশীদার। যার মুনাফা অনুপাত কত? 3:2। তারপরে কি? ১ জানুয়ারি ২০০৬ সালে কি? মূলধনের জের যথাক্রমে কত, কত তাদের? ৳৬০,০০০, আরেকজনের কত? ৳৪০,০০০। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর কি? ১০% হারে সুদ প্রদান করা হয় এবং খকে কি? মাসে ৳১,০০০ করে বেতন দেওয়া হয়। এখন মাসে ১,০০০ তাহলে ১২ মাসে কত? ১২,০০০। আবার এনো কি? প্রারম্ভিক মূলধনের উপর কি ১০% সুদ দেওয়া হয়। তাহলে এই আমাদের কি ক এর সুদ কত হবে? ক এর সুদ কত হবে? এখানে যদি ১০% করি তাহলে ৳৬,০০০। এখানে ১০% করলে ৳৪,০০০। ৪,০০০ ও ৳৬,০০০। আচ্ছা, বুঝলাম। তারপরে কি বলছে? ৩১শে ডিসেম্বর ২০০৬ সালে খ এর মূলধনের জের দাঁড়িয়েছে কত? ৳১,১৬,০০০। অর্থাৎ মূলধনের জের আমাদের কি? দিয়ে দিছে। এটার দ্বারাই আমাদের কি? সব আ আমাদের বের করতে পারবো। পরে কি বলছে? ২০০৬ সালে মোট মুনাফার পরিমাণ কত? আমাদের মোট মুনাফা চেয়েছে। এখন এই ম্যাথটা সলভ করার জন্য
আমাদের একটা ছক করতে হবে। এই ছকের এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে বিভিন্ন বিবরণ। আর এখানে ক এর অংশ, এখানে খ এর অংশ। এখন দেখো প্রারম্ভিক মূলধন কত আছে? ৳৬০,০০০ আর ৳৪০,০০০। যেটা ক ৳৬০,০০০ কত? এই যে আমাদের ৳৬০,০০০ আর খ এর ৳৪০,০০০ বসিয়ে দিলাম। তারপরে অংশে কি আছে আমাদের? চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের উপর কি আমাদের 10% হারে সুদ। এই যে মূলধনের সুদ। এই যে ৳৬০,০০০ 10% ক ৳৬,০০০ ৳৪০,০০০ 10% ৳৪,০০০ বসিয়ে দিলাম মূলধনের সুদ ৬,০০০ ৳৪,০০০। আচ্ছা, তারপরে কি আমাদের আ এই যে খ আছে না? খকে মাসে বেতন দিতে হবে কত? ৳১,০০০ করে। এই যে খ, তাহলে ১২ মাসে বেতন কত হবে? ৳১২,০০০। এই যে বসিয়ে দিলাম ৳১২,০০০। বসানোর পরে আমাদের খ এর কত? এই যে বলে দিছি খ এর মূলধনের যে কত দাঁড়িয়েছে? ৳১,১৬,০০০। তার মানে কি এই, এই আইটেমগুলা আমাদের এই যে এখানে মুনাফার অংশ কিন্তু বলে দেয় নাই। এখন কি বলে দিছে আমাদের? আ মূলধনের জের কত? এই যে মূলধন সমাপনী মূলধনের জের কত দেওয়া আছে এখানে? ৳১,১৬,০০০। ৳১,১৬,০০০ কিন্তু মুনাফার অংশ ২ টাই ফাঁকা। এই মুনাফার অংশই তো আমাদের বের করতে হবে। এখন এই যে ৳৪০,০০০, ৳১২,০০০, ৳৪,০০০ এই সবগুলা যোগ করলে কত হয়? ৳৫৬,০০০। কিন্তু এখানে আমাদের আ মূল সমাপনী যে কত? ৳১,১৬,০০০। এখন ৳১,১৬,০০০ থেকে যদি ৳৫৬,০০০ বিয়োগ করা হয়, তাহলে তো এই খালিকারের অংশ বের হয়ে যায়। কত বের হয় সেটা? ৳৬০,০০০ ৳৬০,০০০। তাহলে এই গড়ে কত হবে? ৳৬০,০০০ অর্থাৎ খ এর মুনাফার অংশ কত হবে? ৳৬০,০০০। অর্থাৎ খ এর মুনাফার অংশ কত পেলাম? ৳৬০,০০০। আমাদের এই যে অনুপাত এখন অনুপাতের দিকে খেয়াল করতে হবে। অনুপাত খেয়াল করতে হবে। অনুপাত কত? এখন অনুপাতের দিকে খেয়াল করতে হবে। অনুপাত কত? 3:2 অর্থাৎ খ এর অনুপাত কত? এই যে আমাদের ২। এখন আমরা যদি খ এর মুনাফা কত পেলাম? আমাদের ৳৬০,০০০। এখন এই ৳৬০,০০০ মানে কি? ২ বলতে পারি। এখন তাহলে ১ কত? ১ অর্ধেক ৳৩০,০০০। এই যে ৳৩০,০০০। তাহলে আমরা বলতে পারি খ এর মুনাফা কত? খ এর মুনাফা ৳৬০,০০০ পেয়েই গেলাম। এখন খ এর এক অংশ কত? ৳৩০,০০০ কিন্তু ক এর এখানে কত? ৩ অর্থাৎ ৩০,০০০ কে ৩ দ্বারা গুণ দিতে হবে। অর্থাৎ ৩ গুণ ১ এর অংশের মান কত? ৳৩০,০০০ তে ৩ এর অংশের মান কত? তে ৳৯০,০০০। এটা কি খ? এখন ক এর কত? এই যে ৳৯০,০০০। এই ৳৬০,০০০ যোগ করতে হবে, ৳৯০,০০০ যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? বলছে যে মোট মুনাফার পরিমাণ কত? ৬০, ৯০ এছাড়াও আমাদের কি যোগ করতে হবে? এই যে বেতন ৳১২,০০০ এটাও যোগ করতে হবে। এছাড়াও কি আমাদের যে মূলধনের সুদ কত? ৬,০০০ আর ৪,০০০ কি? ৳১০,০০০ এটাও যোগ করতে হবে। তারপরে আমরা টোটাল কত পাবো? আমাদের যোগ করে দিলে টোটাল ৳১,৭২,০০০ আসবে। এটাই হবে আমাদের কি? ২০০৬ সালে মোট মুনাফার পরিমাণ। আমরা আবার একটু বুঝিয়ে দেই কিভাবে করলাম। আমাদের একটা ছক করতে হবে। ছকে আমরা প্রারম্ভিক মূলধন বসিয়ে দিব, বেতনের অংশ বসিয়ে দিব, মূলধনের সুদ বসিয়ে দিব, মুনাফার অংশটা ফাঁকা থাকবে। কিন্তু সমাপনী মূলধন এই যে এক অংশ দেওয়া আছে ৳১,১৬,০০০ বসিয়ে দিব। তারপরে আমরা খ এর আ উপরের ছকের গুলা যোগ করে দিব। যোগ করলে আমরা কত? ৳৫৬,০০০ পাবো। আর নিচে আমাদের সমাপনী মূলধন কত? ৳১,১৬,০০০। এখন ৫৬ থেকে ৳১,১৬,০০০ দিলে বাদ দিলে আমরা কি খ এর মুনাফার অংশ পেব। খ এর মুনাফার অংশ পাবো। এখন অনুপাত দেওয়া আছে। খ মানে কি? ২ এখন ১ কত তাহলে? ৬০ এর অর্ধেক কত? ৳৩০,০০০ ৳৩০,০০০ ১ এর অংশ। এ মুনাফা। আমাদের উদ্দেশ্য কি? ক এর মুনাফাও বের করতে হবে। এখন ৩০,০০০ কে ৩ দ্বারা গুণ দিলে কত? ৳৯০,০০০ এবং ক আর খ দুজনের কি? মুনাফার অংশ পেয়ে গেলাম। আমাদের এখন বের করতে হবে কি? মোট মুনাফার পরিমাণ। তাহলে ৯০,০০০ আর ৩০,০০০ ৬০,০০০ যোগ করে দিতে হবে আমাদের। যোগ করার পর মোট মুনাফা যেহেতু নির্ণয় করব, এর জন্য আমাদের মূলধনের সুদ এবং বেতন এগুলাও কি? যোগ করে দিতে হবে। সবকিছু যোগ করার পর আমাদের উত্তর আসবে কত? ৳১,৭২,০০০। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশের
কয়েক ধরনের এমসিকিউ এই টাইপের এমসিকিউ তোমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসবে।